পুরুষ মহিলা যে কারোরই যদি হেপাটাইটিস বি থাকে, আমরা আসলে অনেক সময় সমাজে ওই যে লজ্জার কারণে ভয়ে যে বিয়ে ভেঙে যাবে এই ধরনের অনেক কারণেই আসলে কেউ বলতে চায় না যে হেপাটাইটিস বি পজিটিভ আছে। এটা আসলে জানানো উচিত। জানানো উচিত এই কারণে যে কনসিকুয়েন্স গুলা চিন্তা করে যে আজকে আমি না জানালে আমার কি হবে, আমার যার সাথে বিয়ে হবে তার মধ্যে আমি ভাইরাসটা ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা। সে যদি ছড়ায় তাহলে তার বাচ্চাদের মধ্যেও এটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। একটা পরিবার, একটা মানুষের যখন লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতন বড় অসুখগুলা হয়, তখন কিন্তু ওই মানুষটা একা কষ্ট পায় না, তার পুরা পরিবার সহ কষ্ট হয়। এখন আপনজনের যখন বড় কোনো অসুখ হবে, তখন তো আমরা তাকে এমনি ফেলে রাখবো না, তার চিকিৎসা করতে চাইবো, এবং এই চিকিৎসাগুলা এতই ব্যয়বহুল যে সাধারণ মানুষদের জন্য কিন্তু, বা অসাধারণ ভালো মানুষদের জন্য এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। অনেক টাকা পয়সা, অনেক পরিবারকে দেখেছি এই চিকিৎসা করতে যেয়ে জমি জমা ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে আলটিমেটলি কি হয়, রুগীটাকে বাঁচানো যায় না, কিন্তু পরিবারের সবাই এই চিকিৎসা খরচের জন্য তারা কিন্তু অলমোস্ট রাস্তায় বসে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আরিফ হোসেন, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। টুডে ইজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। আজকের দিনে এই হেপাটাইটিস সম্বন্ধে আমার সাথে আছেন বাংলাদেশের মোস্ট পপুলার অ্যান্ড এনার্জেটিক ম্যাম ডক্টর রুকসানা রাইহান ম্যাম। তো প্রথমে আমি ম্যামের সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখি। তিনি 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উচ্চতর চিকিৎসা বিজ্ঞানে 2010 সালে এমফিল করেন ভাইরোলজিতে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে, এবং 2020 সালে ভাইরোলজিতে মালয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের বিভাগীয় অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। She is also working as the director of Center for Biomedical Research and Training. She has received Bangladesh Women's Inspirational Award 2023 for outstanding contribution health organized by Mirror Fashion and Lifestyle magazine. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদের সময় দেওয়ার জন্য। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে হেপাটাইটিস। আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ম্যাম। তো এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে বিশ্বব্যাপী সবাই প্রত্যেকে সেলিব্রেট কেন করে, এটার গুরুত্বটা কি? হ্যাঁ, 28শে জুলাই আজকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয় কারণ হেপাটাইটিসের কিছু ভাইরাস আছে, 5টা ভাইরাস এ, বি, সি, ডি এবং ই। এই 5টা ভাইরাসের মধ্যে বি এবং সি ভাইরাসটা খুব খারাপ। খারাপ এই জন্য যে এই ভাইরাস 2টা দিয়ে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির ভবিষ্যতে যে আম লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতন খারাপ অসুখ হতে পারে, এবং যেটার আল্টিমেট ফেট মৃত্যু। তো পৃথিবীতে দেখা যাচ্ছে যে বিশেষ করে সাউথ এশিয়ান রিজিয়নে অনেক বেশি মানুষ এখনো পর্যন্ত হেপাটাইটিস বি বা সি দিয়ে আক্রান্ত, বিশেষ করে হেপাটাইটিস বি, এবং তাদের ক্ষেত্রে অনেকেরই 35 to 60% কেসে কিন্তু আসলে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য পৃথিবীর মানুষকে সচেতন করার জন্য যে এই ভাইরাসটা আসলে কিভাবে ছড়ায়, এই ভাইরাসগুলা কিভাবে প্রতিরোধ করা যায়, এবং এই যে এত মৃত্যু হেপাটাইটিস বি সি থেকে প্রতি বছরে 1 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড মানুষ মারা যাচ্ছে এখনো, সেই মৃত্যুটাকে আটকানোর জন্য আসলে এই দিনটাকে পালন করা হয়। জি ম্যাম, আপনি হেপাটাইটিস বি এবং সি সব থেকে ডেঞ্জার। তো এই হেপাটাইটিস বি এবং সি কিভাবে আমাদের মানুষের মধ্যে ছড়ায় এবং কি সাইন সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে হেপাটাইটিস বি সি আক্রান্ত হয়েছে, এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি? আচ্ছা, আমি একটা করে বলি। প্রথমে হচ্ছে কিভাবে ছড়ায়। হেপাটাইটিস বি সি 2টা অসুখই আসলে কমন রুট, তারা একইভাবে ছড়ায়। সাধারণত মায়ের যদি ইনফেকশন থাকে, সেক্ষেত্রে সেই মায়ের যে বাচ্চা হবে সেই বাচ্চার এটা হতে পারে। বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, ডেলিভারির সময় মায়ের থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, এমনকি মায়ের বুকের দুধ থেকেও বাচ্চার মধ্যে যেতে পারে। সেটা অবশ্য খুবই কম, কিন্তু তারপরেও যেতে পারে। এরপরে যেটা হয় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, যে আক্রান্ত ব্যক্তির সাথে যার শারীরিক সম্পর্ক থাকবে তার মধ্যে ভাইরাসটা ছড়াতে পারে। এছাড়া যে ব্লাড ট্রান্সফিউশন, আমরা যে ব্লাড নিই, যে আক্রান্ত ব্যক্তির রক্ত যদি আরেকজনের শরীরে যায় তাহলে তার হয়ে যেতে পারে।
অনেক সময় আমরা ইনজেকশন দিই, কিংবা স্পেশালি যারা ড্রাগস নেয়, তারা ড্রাগ অ্যাবিউজার্স, তারা সেম সিরিঞ্জ নিডেল ইউজ করে। সেই নিডেলে আক্রান্ত ব্যক্তির থেকে অন্যের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আবার মোট কথা যে আক্রান্ত ব্যক্তির রক্তের সংস্পর্শে যদি আমাদের শরীরের রক্ত যদি কোনোভাবে আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে, তাহলে এটা ছড়িয়ে যাবে। শুধু রক্ত না, আক্রান্ত ব্যক্তির শরীরের যে কোনো ধরনের সিক্রেশন, যেমন স্যালিভা বা লালা, কিংবা সিমেন, ঠিক আছে, ইভেন সোয়েট, সেগুলো যদি কোনোভাবে আমাদের শরীরের মধ্যে যায়, তাহলে এটা ছড়িয়ে যেতে পারে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এই যে নিডেলের কথাটা বললাম, যে অনেক সময় আমরা নাপিতের কাছে যাওয়া হয়, ছেলেরা তোমরা শেভ করো, তো অনেক জায়গাতেই করে কি ব্লেডটাকে চেঞ্জ করে না। সো ব্লেডটাকে যদি চেঞ্জ না করা হয়, আক্রান্ত ব্যক্তিকে শেভ করার সময় যদি তার কোনো জায়গায় কেটে যায়, সেই রক্তটা ওই ব্লেডে থাকে, সেই একই ব্লেডটা যদি তোমাকেও শেভ করে এবং তোমার গালেও যদি কেটে যায়, তখন কিন্তু তোমার মধ্যে চলে যাবে। সিমিলারলি মেয়েদের জন্য কান ফুরানোটা, নাক ফুরানোটা, আবার অনেকে আজকাল ট্যাটু করে না, অল্প বয়সী ছেলেটেলেরা ট্যাটু করে, সেই ট্যাটুর নিডল, এই নিডলগুলা যদি একই নিডল অনেককে ব্যবহার করা হয়, তার মধ্যে যদি কেউ আক্রান্ত থাকে, তাহলে তার মধ্যে ছড়িয়ে যেতে পারে। ডায়ালিসিস আর একটা ইম্পর্টেন্ট জায়গা, যে ডায়ালিসিসের একই মেশিন যদি সবাইকে ইউজ করা হয়, আক্রান্ত এবং আক্রান্ত যে না তাকেও, তাহলে যে আক্রান্ত না তার মধ্যেও আসলে ভাইরাস দুটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বেসিক্যালি এদের ছড়ায় হচ্ছে কি এভাবে করে। আর পরবর্তী কোয়েশ্চেন ছিল আমরা কিভাবে বুঝবো। ভয়ঙ্কর ব্যাপারটা এটাই যে হেপাটাইটিস বি কিংবা সি দিয়ে আক্রান্ত হলে সাধারণত শুরুর দিকে আমরা কিছুই বুঝতে পারি না। অল্প একটু শরীর খারাপ লাগা কিংবা হালকা জন্ডিস হলে সেটা রেস্ট নিলে ঠিক হয়ে যায়। অনেক সময় এগুলো আমরা ইগনোর করে যাই, আমরা পাত্তা দিই না, যার কারণে আমরা জানতে পারি না। যখন জানতে না পারি এবং শরীরে যদি অনেকের ক্ষেত্রে, বিশেষ করে বড়দের ক্ষেত্রে, আক্রান্ত ব্যক্তির 5 থেকে 10% মধ্যে ভাইরাসটা আজীবন থেকে যায়। আর কোনো ছোট বাচ্চা যদি ছোটবেলায় আক্রান্ত হয়, তাহলে কি হবে, তার 90% বাচ্চাই এই ভাইরাসটা আর শরীর থেকে বের করে দিতে পারে না, তাদের শরীরে এটা পার্মানেন্টলি থেকে যায়। তাহলে এখন চিন্তা করো, যেই বাচ্চা ছোটবেলায় আক্রান্ত হয়েছে, সে 15-20 বছর পরে যদি তার লিভার সিরোসিস হয়ে যায়, লিভার ক্যান্সার হয়ে যায়, তাহলে তো ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই আসলে চিন্তা। আর ওই যে যেটা বলছিলাম যে ইনিশিয়ালি বা শুরুতেই কোনো সাইন সিমটম দেখা যায় না, রোগীর কোনো কিছুই হয়তো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো একদম শেষে যখন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার নিয়ে কোনো সমস্যা, ওই সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে যখন রোগী ডাক্তারের কাছে আসে, তখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পারি যে রোগীর মধ্যে হেপাটাইটিস বি বা সি আছে। আরেকটা সময় জানা যায় যখন কেউ বিদেশে চাকরি করতে যায়, কিংবা কোনো চাকরিতে আজকাল অনেক চাকরিতেই আসলে হেপাটাইটিস বি সি এর স্ক্রিন করে, অথবা কাউকে ব্লাড ডোনেট করতে গেলে আমরা হেপাটাইটিস বি সি এর স্ক্রিন করি। তখন মানুষ হঠাৎ করে জানতে পারে যে তার শরীরের মধ্যে হেপাটাইটিস বি বা সি ভাইরাসটা আছে। সেভাবে ছাড়া আসলে খুব চোখে পড়ার মতন সাইন সিমটম অনেকেরই থাকে না। অল্প কিছু মানুষের জন্ডিস হয়, ভিজিবলি জন্ডিস হয়। সো জন্ডিস হলে তখন আসলে যে কারোরই জন্ডিস হলে পরীক্ষা করে দেখা উচিত যে হেপাটাইটিস বি বা সি দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। এই হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার সময় আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে প্রিভেন্ট করা যায় কিনা। রাইট, প্রিভেন্ট শুধুমাত্র হেপাটাইটিস বি করা যায়, সি এর ক্ষেত্রে প্রিভেনশনটা অত সোজা না। বি এর ক্ষেত্রে সুবিধা কি, বি এর ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনটা যদি আমরা এখন যেমন সরকারিভাবেই বাচ্চার জন্মের 1.5 মাস বয়স থেকে এই ভ্যাকসিনেশন স্টার্ট করা হয়, যদিও নিয়ম হচ্ছে সবথেকে ভালো নিয়ম হচ্ছে জন্মের পরপরই দেওয়ার, তো তারপরেও জন্মের 1.5 মাস পর থেকে দিলেও অনেকটাই কভার করে। সো জন্মের 1.5 মাস পর থেকে এই ভ্যাকসিনটা দিয়ে নিলে যার শরীরের মধ্যে এই ভ্যাকসিনের ইমিউনিটি হয়ে যাবে, তার ক্ষেত্রে আর এই অসুখটা হবে না। এখন জন্মের পরে আমার দেওয়া হয়নি, তোমার হয়তো দেওয়া হয়নি, আরেকদিনের দেওয়া হয়নি, তারা কি করবে, তারা ছোট একটা পরীক্ষা করবে যে শরীরের মধ্যে অলরেডি হেপাটাইটিস বিটা আছে কিনা। যদি না থাকে তাহলে ভ্যাকসিন নিয়ে ফেললে সে ইমিউনিটি ডেভেলপ করে গেলে তারা প্রোটেক্টেড হবে না। কিন্তু সি এর ক্ষেত্রে আসলে এটা সম্ভব না। কিন্তু আসার কথা হচ্ছে গিয়ে সি এর ভালো চিকিৎসা এখন এসে গেছে। তো সেক্ষেত্রে সি যদি ধরা পড়ে,
ক্যান্সার ট্যান্সার না হয়ে গেলে কিংবা সিরোসিস হয়ে যায়নি, এরকম অবস্থাতে যদি আগে থেকে কেউ জানতে পারে তার শরীরের মধ্যে সি ভাইরাস গেছে, তাহলে চিকিৎসার মাধ্যমে আসলে সি ভাইরাসটা নির্মূল করা বা ভালো হয়ে যাওয়া সম্ভব। জি। কোনো মা যদি আগে ভ্যাকসিন যদি না নিয়ে থাকে হেপাটাইটিস বি এর, তো যখন প্রেগনেন্ট আছে সেই সময় ধরা পড়লো তার হেপাটাইটিস বি আছে ভাইরাস বডিতে, সেই সময় কিভাবে কি প্রিভেনশন নিতে পারে যে বাচ্চার ক্ষতি না হয়? আচ্ছা, যদি আমরা জানতে পারি যে কোনো বাচ্চার মায়ের হেপাটাইটিস বি আছে আর তার বাচ্চা হবে, সেক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের দেশে, অন্যান্য দেশে জন্মের শুরুতেই আসলে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেয়। আমাদের দেশে আমরা এটা ১.৫ মাস পর থেকে স্টার্ট করি। সো সেই কারণে এইটা খুব ইম্পোর্টেন্ট যে একটা প্রেগন্যান্ট মহিলা বা বাচ্চা পেটে থাকা অবস্থায় কিছু পরীক্ষা করে দেখতে হয়। সেটার মধ্যে হেপাটাইটিস বি এর পরীক্ষা একটা অন্যতম। তো কারো যদি হেপাটাইটিস বি পজিটিভ ধরা পড়ে বা আগের থেকেই জানে, তাহলে সেই বাচ্চার জন্য কিন্তু আর ১.৫ মাস অপেক্ষা করা যাবে না। বাচ্চার জন্মের ২৪ ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব তাকে হেপাটাইটিস বি এর টিকা দিতে নেওয়া হবে। এই টিকাটা কিন্তু ৩ টা ডোজ, হ্যাঁ? পরপর ৩ মাসে ৩ টা। সেটার সাথে, সাথে আরেকটা আছে হচ্ছে গিয়ে ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন। অ্যাডিশনাল আরেকটা ইনজেকশন, কারণ একটা ভ্যাকসিন দিলে সেই ভ্যাকসিনটা শরীরে কাজ করতে একটু সময় নেয়। আর ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে গিয়ে যে সরাসরি একদম ইমিডিয়েট প্রোটেকশন দেয়। সেজন্য একটা ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনও দিয়ে নিতে হবে। সো জন্মের ২৪ ঘন্টার মধ্যে ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিতে হবে আর হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে। এবং সেই ভ্যাকসিনটার বাকি ২ টা ডোজও আসলে কমপ্লিট করতে হবে। কিন্তু শুধু ভ্যাকসিন নিলে হবে না। ভ্যাকসিন নেওয়ার ৬ মাস পরে, লাস্ট ডোজ হয়ে যাওয়ার ৬ মাস পরে আসলে একটা টেস্ট করে দেখতে হয় যে এই ভ্যাকসিনটা শরীরে কাজ করেছে কিনা। ওই টেস্টটা করে যদি দেখা হয় যে ভ্যাকসিনটা নিয়ে শরীরে কাজ করেছে, তাহলে একদম সারা জীবনের জন্য ওই বাচ্চা নিশ্চিন্ত। মায়ের থাকুক, আশেপাশে যারই থাকুক, তার ভবিষ্যতে হাসব্যান্ড কিংবা ওয়াইফেরও যদি হেপাটাইটিস বি থাকে, তাহলেও কোনো চিন্তা নেই। সারা জীবনে তার আর হেপাটাইটিস বি হবে না। যেমন কোনো পুরুষের যদি বিয়ের আগে তার ধরা পড়ে হেপাটাইটিস বি আছে, তাহলে কতদিন পর সে বিয়ে করতে পারবে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা শুধু পুরুষ বলে না, পুরুষ মহিলা যে কারোরই যদি হেপাটাইটিস বি থাকে, আমরা আসলে অনেক সময় সমাজে ওই যে লজ্জার কারণে, ভয়ে যে বিয়ে ভেঙে যাবে, এই ধরনের অনেক কারণেই আসলে কেউ বলতে চায় না যে হেপাটাইটিস বি পজিটিভ আছে। এটা আসলে জানানো উচিত। জানানো উচিত এই কারণে যে কনসিকুয়েন্স গুলা চিন্তা করে যে আজকে আমি না জানালে আমার কি হবে? আমার যার সাথে বিয়ে হবে তার মধ্যে আমি ভাইরাসটা ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা। সে যদি ছড়ায় তাহলে তার বাচ্চাদের মধ্যেও এটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। একটা পরিবার, একটা মানুষের যখন লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতন বড় অসুখগুলা হয়, তখন কিন্তু ওই মানুষটা একা কষ্ট পায় না। তার পুরা পরিবার সহ কষ্ট হয়। এখন আপনজনের যখন বড় কোনো অসুখ হবে, তখন তো আমরা তাকে এমনি ফেলে রাখবো না। তার চিকিৎসা করতে চাইবো এবং এই চিকিৎসাগুলা এতই ব্যয়বহুল যে সাধারণ মানুষদের জন্য কিন্তু বা অসাধারণ ভালো মানুষদের জন্য এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। অনেক টাকা পয়সা, অনেক পরিবারকে দেখেছি এই চিকিৎসা করতে যেয়ে জমি জমা, ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে আল্টিমেটলি কি হয়? রোগীটাকে বাঁচানো যায় না। কিন্তু পরিবারের সবাই এই চিকিৎসা খরচের জন্য তারা কিন্তু অলমোস্ট রাস্তায় বসে যায়। তো শুধুমাত্র একটা ছোট্ট এই ৳৪০০ ৳৫০০ একটা ইনজেকশন ৩ টা ডোজ দিয়ে নিলেই কিন্তু ভালো হয়ে যায়। এখন আমি আক্রান্ত, আমার তুমি আক্রান্ত, তোমার বিয়ে হবে। ইনজেকশনটা কে নিবে? তোমাকে তো আর ইনজেকশন দেওয়া যাবে না। যার সাথে বিয়ে হবে তাকে খোলাখুলি জিনিসটা জানাতে হবে যে এরকম ব্যাপার, বা না জানালেও যেটাই করুক তার যেন ভ্যাকসিন দেওয়া হয়। এট লিস্ট যার সাথে বিয়ে হবে তার ৩ টা ডোজ ভ্যাকসিন কমপ্লিটেড হতে হবে এবং ৬ মাস পরে তাকে টেস্ট করে দেখতে হবে যে তার মধ্যে ভ্যাকসিনটা কাজ করেছে কিনা। শুধুমাত্র এটার পরেই যদি বিয়ে করা হয় তাহলে আর কোনো দুশ্চিন্তা নাই। তাহলে একদম নিশ্চিন্ত মনে সে বিয়ে করতে পারে। আর এই ২ টা না করে আসলে বিয়ে করাটা অন্যায়, অনুচিত। I rather say it will be a crime. এটা আসলেই কারোর করা উচিত না। এই যে সচেতনতা, এই সচেতন হওয়ার জন্য লোকজনকে এগুলা জানানোর জন্যই আসলে এই 28th জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ডিক্লেয়ার করা হয়েছে এবং এই দিনটিতে আমাদের কাজ মোস্টলি সবাইকে আরো সচেতনতাটা বৃদ্ধি করার জন্য। সো এই অ্যাওয়ারনেসটা আসলে বছরে একদিন করলেই হয় না। সারা বছরব্যাপী আমরা নানান ধরনের কার্যক্রম করে এটা বৃদ্ধি করার চেষ্টা করি। কিন্তু এই একদিন ধরো যে পৃথিবী জুড়ে সবাই আমরা এটা নিয়ে আসলে কথা বলে সবার অ্যাওয়ারনেসটা আরো বাড়ানোর চেষ্টা করি। জি।
এবার আমি মেডিকেল স্টুডেন্টের জন্য বলি ম্যাম। আমাদের মেডিকেল স্টুডেন্টের অনেকে আমাদের পরবর্তী ডক্টর হয়ে যাওয়ার পর আমাদের অপারেশনে যেতে হয়। সেই সময় যদি আমি এক্সপোজড হই হেপাটাইটিস বি ভাইরাসে, কিংবা যেকোনো নরমাল পারসন সে যদি সন্দেহ করে আমি হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়েছি, তার ফার্স্ট করণীয় কি হবে? আচ্ছা, হেপাটাইটিস বি তে আক্রান্ত আমি যেটা বুঝছি কোয়েশ্চেনটা থেকে, যে অনেক সময় হতে পারে যে হাজবেন্ড আর ওয়াইফ বিয়ে হলো, তারপরে জানতে পারলো যে তার হেপাটাইটিস আরেকজনের হেপাটাইটিস বি পজিটিভ, জি। কিংবা আমাদের যেটা ডাক্তারদের বা হেলথ কেয়ার সেক্টরে যারা কাজ করে, এই যে ইনফেক্টেড রোগীকে অপারেশন করতে যে অনেক সময় হয়তো ওই ছুরি দিয়ে কেটেও যেতে পারে, অনেক কিছুই হতে পারে জি। অ্যাক্সিডেন্টালি। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি? করণীয় আছে। যদি কেউ এরকম এক্সপোজ হয়ে যায়, সে যদি আগে থেকে ভ্যাকসিন দেওয়া থাকে এবং ইমিউনিটিটা চেক করা থাকে যে ভ্যাকসিনটা কাজ করেছে, কিন্তু আচ্ছা। ছোট টেস্ট আছে, টেস্ট করলে জানা যায়। তো সেই টেস্টটা করে যদি কেউ জেনে থাকে যে তার সেই ভ্যাকসিনটা কাজ করেছে, তাহলে আসলে তার চিন্তার কোনো কারণ নেই। ভ্যাকসিন তাকে সারা জীবনই প্রোটেকশন দিবে। আর যদি কেউ ভ্যাকসিন না দেওয়া থাকে, অথবা ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু টেস্ট করেনি, সেক্ষেত্রে তারা কি করবে? যে ভ্যাকসিন দেওয়া আছে তাহলে দ্রুত পরীক্ষা করে দেখতে পারে যে ওই ভ্যাকসিনটা আসলে এখনো শরীরের মধ্যে কাজ করছে কিনা। সেটা যদি করে তাহলে তাকে আর কিছু করতে হবে না। সেটা যদি কোনোভাবে না জানা যায়, কিংবা ভ্যাকসিন দেওয়া নেই, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ওই যে বাচ্চার কথা যেভাবে বললাম, হুম। ২৪ ঘন্টার মধ্যে ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন নিতে হবে এবং ভ্যাকসিনেশন স্টার্ট করে দিতে হবে। জি। ঠিক আছে? যে এটা করলে দেখা যায় যে ২৪ ঘন্টার মধ্যে যদি এটা শুরু করা হয়, তাহলে বেশিরভাগ এটা মোটামুটি 100% ই এই ভাইরাসের ট্রান্সমিশনটা বা সংক্রমণটা স্টপ করা যায়। তো এইজন্য আসলে একটু সচেতন থাকা দরকার যে এটা কিন্তু প্রতিরোধ করা যায়। জি। লাস্টলি আমাদের কি সতর্কতা নিতে হবে যে আমরা যেন হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত না হই? ওকে, ভেরি গুড। যেহেতু আমি বলেছি যে হেপাটাইটিস বি বা সি, বি এর ক্ষেত্রে ভ্যাকসিন আছে। ভ্যাকসিন দিয়ে প্রিভেনশন এ যেতে হবে। আর ভ্যাকসিন এটাই সবথেকে আমি বলব একমাত্র সলিউশন, যে জি। ভ্যাকসিন দিতে হবে। আর অনেকের ক্ষেত্রে হয় যে ভ্যাকসিন খুব অল্প পার্সেন্টেজের 1-2% এর কাজ না করতে পারে। বা সেক্ষেত্রে এই সচেতনতাটা যে আমি আরেকজনের ব্যবহৃত নিডল ব্যবহার করব না। আমি কোনো যখন দোকানে যাব, শেভ করব, আমি এনশিওর করব যে আমাকে যেন একটা নতুন ব্লেড নতুন দিয়ে কাজ ব্লেড করা হচ্ছে। যেমন কান ফুটানোর সময় আমরা যেন সেটা এনশিওর করি যে আমার ওটা আ একদম নতুন একটা নতুন। নিডল ব্যবহার করা আছে। অপারেশনে বিশেষ করে দাঁতের প্রসিডিউর এগুলাতে যেন স্টেরাইল ইন্সট্রুমেন্ট, এগুলো আমাদের যারা আমরা কাজ করি আমাদেরকে কিন্তু জি। খুব সতর্ক থাকতে হবে, হ্যাঁ? জি। যে আমরা আমাদের ইন্সট্রুমেন্ট এগুলা যেন সবসময় একদম স্টেরিলাইজ থাকে। এগুলা যেন রিইউজ না করা হয়। যে একজনেরটা যেন আরেকজনকে দেওয়া না হয়। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যেহেতু কোনো এরকম ভ্যাকসিনেশন নাই, সেক্ষেত্রে এই যে সতর্কতা ব্যবস্থাগুলা বললাম, আ সেই সতর্কতা ব্যবস্থার সাথে, সাথে যেমন এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। সো সেই সেক্সুয়ালি ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করার জন্য যদি আমি জানি যে আ আমার সামনে যে আছে বা আমার হাসব্যান্ড বা ওয়াইফ তার হেপাটাইটিস সি দিয়ে পজিটিভ, সেক্ষেত্রে জি। ব্যারিয়ার ইউজ করতে হবে, কন্ডোম ইউজ করতে হবে। জি। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আসলে সবথেকে আসল যে জিনিসটা, যে আপনাকে একজন ব্যক্তিকে প্রতিনিয়ত চেক করতে হবে যে তার হেপাটাইটিস বি সি দিয়ে সংক্রমিত হয়েছে কিনা। জি। যেহেতু এটার ভালো চিকিৎসা আছে, সো সংক্রমিত হলেও চিকিৎসা দিলে সেটা ওভারকাম করা সম্ভব। হুম। কিন্তু যতক্ষণে আসলে রোগী জানে হেপাটাইটিস সি, ততক্ষণে কিন্তু লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার ডেভেলপ করে যায়। তখন কিন্তু চিকিৎসা দিয়ে খুব বেশি কিছু আমরা সুবিধা করতে পারি না। হুম। এইজন্য আগের থেকে স্ক্রিনিং করা। এইজন্য দেখবে যে বিভিন্ন সময় আমরা হেলথ ক্যাম্প করি, সেখানে হেপাটাইটিস বি, সি জি। স্ক্রিন করা হয়। আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে কি যে ব্লাড ট্রান্সফিউশন। একজনকে যখন রক্ত দেওয়া হয়, তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা ভালো কোনো জায়গা থেকে রক্তটা পরীক্ষা করিয়ে নিতে হয়। হেপাটাইটিস বি আছে কিনা, হেপাটাইটিস সি আছে কিনা, এরকম আরো কিছু মারাত্মক খারাপ, খারাপ অসুখ আছে যেটাতে আক্রান্ত হলে মৃত্যু খুব বেশি সম্ভব না। সেই টেস্ট গুলো আসলে স্ক্রিন করে নিতে হয়। তো এই জি। ধরনের আ অ্যাওয়ারনেসটা যদি আমাদের মধ্যে সবার মধ্যে ডেভেলপ করে, তাহলে কিন্তু আসলে হেপাটাইটিস বি কিংবা সি প্রিভেনশন ইস ভেরি ইজি। এট লিস্ট প্রিভেন্ট যদি 100% নাও করা যেতে পারে, তাহলে যদি আক্রান্ত হয়েও যাওয়া হয়, তাহলে চিকিৎসা নিয়ে নিজেদেরকে ভালো থাকা সম্ভব। আরেকটা কথা আমি এড করতে চাই, কেউ যদি জেনে গেলেন যে হেপাটাইটিস বি পজিটিভ বা সি পজিটিভ, তাহলে সেটাকে লুকিয়ে না রেখে আপনারা ডাক্তারের কাছে যান।
আপনাদের বাড়ির সবাইকে পরীক্ষা নিরীক্ষা করবেন, করিয়ে দেখবেন যে তাদের কারোর পজিটিভ আছে কিনা। যদি না থাকে তাহলে তাদেরকে অবশ্যই দ্রুত ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসবেন, ভ্যাকসিন দিয়ে ফেলবেন। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে জানতে হবে যে হয়েছে কিনা, না হয়ে থাকলে এই যে সতর্ক ব্যবস্থাগুলা সেগুলা অ্যাপ্লাই করতে হবে। আর আক্রান্ত ব্যক্তিকে যেটা করতে হবে যে ডাক্তারের কাছে রেগুলার যেতে হবে ফলো আপে। যে ভাইরাসটা শরীরে থাকলেও একজন ব্যক্তি আক্রান্ত ব্যক্তি হলেই কি তার আমার লিভার সিরোসিস হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে? নট রিয়েলি। আমি বলেছি একটা রেঞ্জ আছে 30 থেকে 60% এর। সো আক্রান্ত না হওয়ার জন্য কিছু ওষুধ খাওয়া যায়। ওষুধগুলা রেগুলার ফলো আপ করলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার অবস্থা বুঝে তাকে কিছু সময় কিছু ওষুধ দিবে, কিছু সময় ওষুধ দিবে না। এই ওষুধগুলা খেয়ে আসলে আমরা কিন্তু এই লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারটাকে অনেকাংশেই আটকাতে পারি। তো এই জন্য আগে জানতে হলে বা জানা গেলে আক্রান্ত ব্যক্তিকে এটা লুকিয়ে রাখা যাবে না। আসল কথা হচ্ছে কি কোনোভাবেই লুকিয়ে রাখা যাবে না। তার পরিবারের সদস্যদেরকে সেফ করতে হবে এবং তার নিজেকেও ভালো রাখার জন্য এই জানাটা দরকার এবং ডাক্তারের কাছে যাওয়াটা খুবই জরুরি। তো আমি অবশ্যই তোমার যারা দর্শক তাদেরকে আমি বলবো যে আপনারা যারা হেপাটাইটিস বি দেননি ভ্যাকসিন, তারা অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিবেন। আর যারা হেপাটাইটিস বি তে আক্রান্ত তারা 2টা কাজ অবশ্যই করবেন। পরিবারের বাকি সদস্যরা হেপাটাইটিস বি আক্রান্ত কিনা সেটা পরীক্ষা করবেন। আক্রান্ত না থাকলে তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিবেন। আর আপনারা যারা আক্রান্ত তারা অবশ্যই প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, প্রয়োজন মতো ওষুধ খাবেন। তাহলে আপনারা নিজেরাও ভালো থাকবেন, পরিবারকেও ভালো রাখতে পারবেন। যাই হোক, থ্যাংক ইউ ম্যাম আবারও আমাদের সময় দেওয়ার জন্য। এবং তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের এই হেলথ রিলেটেড পডকাস্টটা কেমন লাগলো। আর ম্যামকে আমি রিকোয়েস্ট করি এইভাবে আমাদের আবার সময় দেওয়ার জন্য, কারণ আমাদের অনেক উপকার হচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারছি। আমাদের আবার সময় দিলে অনেক ভালো লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি মনে করেছো তোমার দর্শকদেরকে আমি ভালো কিছু তথ্য দিতে পারবো কিংবা সাহায্য করতে পারবো, সেজন্যও তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। যাই হোক ভিউয়ার্স, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো তোমাদের প্রত্যেকের দায়িত্ব এই ভিডিওটা প্রত্যেককে ফরওয়ার্ড করা এবং সবাইকে এই হেপাটাইটিস সম্বন্ধে জানিয়ে দেওয়া। তাহলে সবাই এ বিষয়ে সচেতন হবে এবং এই হেপাটাইটিসের কারণে আর সবাইকে মৃত্যুবরণ করতে হবে না। যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।